আমরা গৌড় এক্সপ্রেসে মালদা চললাম। 13,153 আপ গৌড় এক্সপ্রেস, যেটা ছাড়বে 10টা 5-এ। 9টাতেই ট্রেন দিয়ে দিয়েছে। আমরা এই ট্রেনে চললাম মালদা। নমস্কার বন্ধুরা, আমরা ভোরবেলায় মালদায় চলে এসেছি। আমরা এই মালদা অর্থাৎ গৌড়ের বিভিন্ন স্থান, বিশেষ করে ঐতিহাসিক স্থানগুলো দেখব এবং এখানকার মানুষের সাথে কথা বলবো। আশা করি আপনাদের এই মালদা ভ্রমণের যে ভিডিওটি ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন, এই আশা আমরা রাখছি। আমরা মালদার রামকৃষ্ণ মিশন মোড়ে দাঁড়িয়ে আছি। এখানে একটি বিবেকানন্দর মর্মর মূর্তি আছে। এর সামনেই যুব আবাস। এই যুব আবাসে আমরা আছি। এই সামনে রাস্তা দিয়ে যুব আবাসে ঢুকতে হয়। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন মোড়। আর এখানে একটি কালী মন্দির আছে। মকদমপুর বাঁধ রোড ওপর এই কালী মন্দিরটি। এইটা মালদার ইউথ হোস্টেল। এখানে আমরা আছি 204 নম্বর ঘরে। এই ঘরের এই ইউথ হোস্টেলের রুম টুরটা একটু করে নিয়ে ভালো। এইখানে একটি আয়না আছে, টেবিল আছে, দুটো চেয়ার আছে, ড্রেসিং টেবিলের ব্যবস্থা আছে। এখানে আছে একটি ওয়ার্ডরোব, এছাড়া ডবল বেড রুম। আর মোটামুটি এর যে বাথরুমটা সেটা মোটামুটি ঠিকঠাকই আছে। গিজার আছে উপরে, মোটামুটি ভালোই। আর এই বেড সঙ্গে এই বাইরের একটা লবি আছে। এই লবি থেকে বাইরের পোর্শনগুলো দেখা যায়, যে রামকৃষ্ণ মোড় সেটা দেখা যায়। আর রাত্রিবেলার এই দৃশ্য হোটেলের রুম থেকে। আমরা এখন প্রবেশ করছি মালদার রামকৃষ্ণ মিশনে। মালদা টাউনের একদম মধ্যে এই রামকৃষ্ণ মিশন। সেখানে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এবার ঘুরে ঘুরে আমরা দেখে নেব এই রামকৃষ্ণ মিশন আশ্রমটি। এই রামকৃষ্ণ মিশন আশ্রম সাধারণভাবে রামকৃষ্ণ মিশন যেরকম হয় সেই স্ট্রাকচারেই এই রামকৃষ্ণ মিশনটি। রামকৃষ্ণ মিশনের ভিতরের বাগান এবং এই মিশনের একদম সামনেটা মালদা রামকৃষ্ণ মিশনের কাছেই মহানন্দা নদী। মহাভারতে এই মহানন্দা নদীর উল্লেখ আছে। মহানন্দা নদী ভারতের দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের কাছে মহাধীরাম পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এরপর এটি সমভূমিতে নেমে শিলিগুড়ি হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। পরবর্তীতে বিহারের কিষানগঞ্জ ও পূর্ণিয়া জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং মালদা জেলার ইংরেজবাজার পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তবে এখন জল খুবই কম এবং খুবই অপরিষ্কার। দূরে
মালদার ব্রিজটা দেখা যাচ্ছে। মালদার রামকেলি গ্রাম অবস্থিত রামকেলি মদনমোহন জিউ মন্দির একটি ঐতিহাসিক বৈষ্ণব তীর্থক্ষেত্র। 1515 সালে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী এটি তৈরি করেন। মন্দির আঙিনায় চৈতন্য মহাপ্রভুর পায়ের ছাপ এবং প্রায় 600 বছরের প্রাচীন কদম ও তমাল গাছ রয়েছে। বর্তমান মন্দিরটি 1938 সালে পুনর্নির্মাণ করা হয়। মদনমোহন জিউ টেম্পল। এবার এখান থেকে এই যে পুকুর চত্বর, এই জায়গাটা নতুন করে রিকনস্ট্রাকশন করা হচ্ছে ইংলিশ বাজারে। মদনমোহন জিউয়ের মন্দির। মালদার গৌড়ে অবস্থিত বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ হলো প্রাচীন বাংলার বৃহত্তম স্মৃতিস্তম্ভ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটি শুরু করেন এবং 1926 সালে তার ছেলে নাসিরউদ্দিন নুসরাত শাহ এটি শেষ করেন। নামের অর্থ 12 দরজা হলেও এখানে আসলে 11টি দরজা আছে। এটি পোড়ামাটি ও পাথরের তৈরি একটি ঐতিহাসিক মসজিদ। এটি বারোদুয়ারি মসজিদ। এখানে 12টি দরজা আছে, তার মধ্যে এখন 11টি দরজা খোলা আছে। বারোদুয়ারি মসজিদের ভেতরে 12 দরজা, তার মধ্যে 11টি দরজা খোলা আছে। বারোদুয়ারি মসজিদের মধ্যে একটি বক বসে আছে, আর এইটা হচ্ছে পেছনের দরজা। আর এই বারোদুয়ারি আর একটা দিক থেকে বারোদুয়ারি। আর আমরা এই সামনে জায়গা থেকে ঢুকে এলাম। আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এটা নেয়ার পরেও এখনও কিছু ধ্বংসস্তূপ রয়েছে, সেটা দেখা যাচ্ছে। মালদার বারোদুয়ারি, এখানে 12টি ঢোকার 12টি দরজা ছিল, আর এই পোর্শনটা পুরো ভেঙে গেছে। এই যে পিলারগুলো ছিল পুরো ছাদটাই নেমে গেছে, আর এই পিলারটা এইগুলো পুরো ভেঙে গেছে, জায়গাটা পুরো ভাঙা। আর যে পোর্শনটা আছে এই পোর্শনটা ঢুকছি, এই পোর্শনটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে। যে খুব সুন্দর পিলার সিস্টেমে যে বাড়ি, সেটাও দেখার মতো। এই দুপাশ দিয়েই এই বারোদুয়ারি দেখা যাচ্ছে, ভেতরের যে অংশটা বারোদুয়ারি মসজিদের। তার মানে বারোদুয়ারি কোনটা কোনটা, এই দোয়ারটা কোনটা? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে মেন, ওই যে দেখা যাচ্ছে, তো এইটা হচ্ছে মেন গেট। আচ্ছা আচ্ছা, এইখানে এইটা একটা, আর এইখানে 11। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এই একটা দরওয়াজা, আর এইগুলো 11টা দরজা, এই মোট 12টা। এইভাবে বারোদুয়ারি মসজিদ। বড় সোনা মন্দিরের পাশে একটি বিশাল দিঘি বা পুকুর আছে। দাখিল বা সালামি দরওয়াজা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার প্রাচীন গৌড় শহরে অবস্থিত 15শ শতাব্দীর একটি চমৎকার তোরণ। লাল ইট ও পোড়ামাটির কাজ দিয়ে নির্মিত এই তোরণটি লখনৌতি দুর্গের উত্তর দিকের বিশাল প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো। আনুমানিক 1425 থেকে 1465 সালের
মধ্যে সম্ভবত সুলতান বারবাক শাহের শাসনামলে নির্মিত। অভিবাদন স্বরূপ এর পাশ থেকে কামন দাগা হতো বলেই এর বিকল্প নাম সালামি দরওয়াজা হয়েছে। আমরা এখন এসেছি দাখিল দরওয়াজার সামনে। এর আম গাছগুলো রাস্তার ওপর এবং তার পাশে বিশাল দিঘি। এই হচ্ছে দাখিল দরওয়াজা। আমরা ভেতরে যাব এবং এর পাশে একটি বিরাট পুকুর বা দিঘি। এবার আমরা দাখিল দরওয়াজার ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে দাখিল দরওয়াজা। আস্তে আস্তে এই দরওয়াজার ভিতরে আমরা প্রবেশ করছি। দাখিল দরওয়াজার ভিতরে প্রচুর চামচিকে আওয়াজ হচ্ছে। ভিতর থেকে দাখিল দরওয়াজা। এই যে এই ওপর দিকে ওঠা যায় আর ফেন্সিং করা আছে। দাখিল দরওয়াজা আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এটাকে এখন মেনটেন করছে। অনেকটা উপর থেকে দাখিল দরওয়াজা দেখছি। ওপরের দাখিল দরওয়াজার ওপরের ছাদটা দেখা যাচ্ছে, সেই সময়কার নির্মাণ। আর এটা চারপাশ দিয়ে পরিখা দিয়ে ঘেরা, যাতে চট করে কেউ মানুষ বা আক্রমণ না করতে পারে, যার জন্য এই পরিখা এবং জল দিয়ে ঘেরা আছে। এই কি দাখিল দরওয়াজা। দাখিল দরওয়াজা এক পাশে যে উঁচু একটি জায়গা আছে, সেই ওপরে উঠেছিলাম। সেখান থেকে আস্তে 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 নেমে এলাম এই রাস্তা ধরে। দাখিল দরওয়াজার কাছে অবস্থিত রূপ সনাতন মন্দির ও সেবাশ্রম সংঘ মালদার একটি অত্যন্ত জনপ্রিয় আধ্যাত্মিক স্থান। মালদায় দাখিল দরওয়াজার কাছে রূপ সনাতন মন্দির। মন্দিরের রথ রূপ সনাতন মন্দির। রূপ সনাতন মন্দির বাইরে থেকে। আমরা এখন এসে পৌঁছলাম মালদার গৌড়ের ফিরোজ মিনারে। এটাও আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অধিগৃহীত, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর এই ফিরোজ মিনার, যেটি উঠতে উপরে ৭৪টা সিঁড়ি পেরোতে হয়। এই ফিরোজ মিনার এবং এই ফিরোজ মিনারের চত্বর আমরা ঘুরে ঘুরে এই ফিরোজ মিনার দেখছি এবং ওই পাশে গিয়ে আবার আরো ভালো করে দেখব। মালদার গৌড়ে অবস্থিত ফিরোজ মিনার ১৪৮৫ থেকে ১৪৮৯ সালের মধ্যে হাফসি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ তৈরি করেন। ২৬ মিটার উঁচু এই ৫তলা টাওয়ারটি দেখতে অনেকটা কুতুব মিনারের মতো। আমরা এখন চলে এসেছি মালদা গৌড়ের কদম রসুল মসজিদে। এই কদম রসুল মসজিদে আমরা প্রবেশ করব এখন। তারপরে ঘুরে ঘুরে এই মসজিদটি দেখব। উদুম রসুল খালের মসজিদে আমরা প্রবেশ করেছি। ঘুরে ঘুরে এই মসজিদের এই অংশটি দেখছি। আর এখানে আওরঙ্গজেবের
জেনারেল দিলওয়ার খানের পুত্র ফতেহ খান রয়েছেন, যাকে সম্রাট শাহ নিয়ামাতুল্লাহকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন বলে সন্দেহ করা হয়েছিল, যে সুলতান সুজাকে রিবেল গাঁওয়ের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশ্বাস করা হয় যে ফতেহ খান রক্ত বমি করেছিলেন এবং এই স্থানেই মারা গেছেন। কদম রসুল মসজিদ পশ্চিমবঙ্গের মালদা জেলার প্রাচীন গৌড় শহরে অবস্থিত একটি ১৬০০ শতাব্দীর ঐতিহাসিক তীর্থস্থান। এটি ফতেহ খানের সমাধি। বাইরে থেকে ফতেহ খানের সমাধি স্থান। কদম রসুল মসজিদ ১৫৩০ সালে সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এটি নির্মাণ করেন। এখানে মহানবী হযরত মুহাম্মদ এর পদচিহ্ন সম্বলিত একটি পাথরের ছাপ সংরক্ষিত রয়েছে। আচ্ছা, পদচিহ্ন আপনাদের এতেই আছে। আচ্ছা আচ্ছা, ওটা এখন এখানে থাকে না তো? হ্যাঁ, এখানে থাকবে, একটু পরে আসবে। পরে আসবে আর কি। কোন জায়গায় থাকে? এই ঘরের ভিতরে। আচ্ছা 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 আমরা এলে পদচিহ্ন নিয়ে আসলে এই গেটটা খুলবে। আচ্ছা আচ্ছা, তখন দেখা যাবে। ও আচ্ছা, ও সারাদিন থাকবে আবার চলে যাবে? আবার 4:30টার সময় চলে যাবো। বন্ধ হয়ে যাবে না তো? তার মানে আমাদের কিছু বেতন নাই, লোকজন দেখতেছে যা পারে তা দিয়ে যায়। এটা নবীর সমাধি, তাই তো? নবী সাহেবের পদচিহ্ন। পদচিহ্ন, হ্যাঁ। নবী সাহেবের কবর তো আছে মদিনাতে। হুম। আমাদের এখানকার উদুম রসিল মসজিদের ভিতরে। এই যে বাংলা বিহার উড়িষ্যা, এই 3 জেলার রাজধানী ছিল গৌড় শহর। এগুলো সবই গৌড় শহর। হ্যাঁ, গৌড় শহর। আর এখানে নবীর পদচিহ্ন থাকে, ওই জন্য তালা দিয়ে রাখা আছে। যখন খোলা হয় তখন দেখতে পায়, এখন বন্ধ। আমরা এখান থেকে এক ঝাঁক শালিকের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে মালদার গৌড় ও রামকেলি ধামে অবস্থিত গয়েশ্বরী মন্দিরে চলে এলাম। এটি একটি অনন্য ঐতিহাসিক স্থান। এখানে মহিলারা তাদের মাতৃকুলের উদ্দেশ্যে পিণ্ডদান করেন, যা হিন্দু ধর্মে এক বিরল রীতি। কথিত আছে ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র এখানে সীতা দেবীকে নিয়ে মাতৃকুলের পিণ্ডদান করেছিলেন। মালদার গৌড়ে গয়েশ্বরী মন্দির। গয়েশ্বরী মন্দির, তার ভেতরে বৈতরণী নদী। এই জল কোনো সময় শুকোয় না, সব সময় জলটা থাকে। এটা বৈতরণী নদী বলে কথিত আছে। গয়েশ্বরী মন্দির। গয়েশ্বরী মন্দিরের মূল গয়েশ্বরী দেবীর মূর্তি। মালদার গৌড়ে অবস্থিত 22 গজি দেওয়াল সুলতানি আমলের একটি ঐতিহাসিক নিদর্শন। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে হাভেলি খাসের সুরক্ষা বলয় হিসাবে নির্মিত হয়েছিল। বিশাল এই ইটের প্রাচীরটি গৌড় শহরের রাজপ্রাসাদ এলাকার প্রতিরক্ষামূলক প্রাচীর হিসেবে ব্যবহৃত হতো। এর মাঝে চমৎকার অলঙ্করণ ও কুলুঙ্গির কাজ রয়েছে। এই বিশাল আমবাগানের পাশেই 22 গজি প্রাচীর বা 22 গজি ওয়াল। বাইশ গজি দেয়ালের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ডান দিকে আমবাগান, বাঁ দিকে 22 গজি দেয়াল। 22 গজি দেওয়াল পাশ দিয়ে আমরা টোটো করে
যাচ্ছি। উল্টো দিক থেকে 22 গজি দেওয়াল, আর এই জায়গাগুলো এখনো খোঁড়াখুঁড়ি চলছে। এর নিচেও অনেক কিছু পাওয়ার আশা করছে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। ওই দূরে দেখা যাচ্ছে 22 গজি দেয়াল, তার পাশে এই অংশটা মাটির নিচে চাপা পড়ে গেছে, কিছু কিছু খোঁড়া হয়েছে, খুঁড়ে পুরাতাত্ত্বিকরা বার করার চেষ্টা করছে। বছর আগে, তারপরে হয়তো 1200 বছর পর আমার সেন বংশ কি পাল বংশ আসলো, তারপরে আরো 560 বছর কি 500 বছর আগে আপনার হোসেন শাহ আসলো, তারপরে তার নাতি পোতারা আসলো, ছেলেরা আসলো। 200 বছর যেরকম 47 সালে আগে ব্রিটিশ করে গেল, এরা রাজবাড়ি বলে মানে ভেঙে রেখেছে কোথায় কি আছে বলে রাজবাড়িটা ধ্বংস হয়ে গেছে। আর এই প্রাচীরটা রাজবাড়ির চারদিকে ঘেরা ছিল, এটা তখন একটা ছোট পুকুর ছিল, ছানাগার আর কিছু, ঠিক আছে। কিন্তু সরকারও অত তত্ত্ব দিয়ে দেখলো না, এই পুকুরটা কেটে বড় করে দিল, প্রাচীরটা এদিকে ভেঙে পড়ে গেছে, এদিক দিয়ে এদিকটা নদী ছিল, নদীটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস কি, নদীটা দূরে চলে গেছে, এবার লোক চাষবাস শুরু করছে। এবার বলবো না, এই বাগানগুলো সব কিন্তু বাড়ির উপরে আছে, যেখানেই খুঁজবে রাজা একাই বাস করে, নিচে পাওয়া যাবে, নিচে বাড়ির ভিত আছে। এবার বলুন পাবলিক কি করে হলো, ব্রিটিশ সরকার বেচে দিয়েছে, এগুলো জমিদারের কাছে দিয়েছে, জমিদার পরে বেচে দেয়। এই যে দলিলগুলো আছে সেগুলো আছে ব্রিটিশের আমল থেকে ভোগ দখল, আচ্ছা এখন বর্তমানে। এবার কিছু কিছু ওয়াকফ বোর্ড ওদেরকে 500 বিঘা জমি ওই খাদিমের মানে ওই পদচিহ্ন দেখার জন্য দিয়ে গেছিল ওই জায়গাটা, চন্দনগড় মজার। ওরা কিছু কিছু জমি উদ্ধার করছে, 96 সাল থেকে কেস চলছে, একটার পর একটা জমি উদ্ধার হচ্ছে। আর এটা কোন রাজার বাড়ি ছিল? লাস্ট রাজা হোসেন শাহ, তার নাতি পোতা তাদের। আচ্ছা আর ফার্স্ট হলো শশাঙ্ক থেকে শুরু। ও, শশাঙ্ক মানে হিন্দু রাজা থেকে হ্যাঁ, পরে মুসলিম যেমন যে যখন এসছে সে তখন ব্যবহার করেছে। আর যে যেরকম পেরেছে করে গেছে। আর এই ধরুন এই পাঁচিলটা তো অনেকখানে এদিকে আছে, অনেক উঁচু, হ্যাঁ, আর এটা এত নিচে কেন? এই যে এটা রাজবাড়িটা গার্ড ওয়াল ছিল, মানে গার্ড করে ঘেরা ছিল, ওপরে ঘোড়া নিয়ে ডিউটি করতো তখনকার সময়। আচ্ছা, এত গাছ গাছালি তখন তো ছিল। আচ্ছা, এই তো আমাদের কাজ চলছে, পরিষ্কার না করলে তো ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, ঘোড়া যে ওপরে যেত তারও রাস্তা ছিল, যেহেতু দুদিক ধ্বংস হয়ে গেছে, ওই দুটো সাইডে নষ্ট হয়ে যেদিকে হোক সিঁড়ির মতন কিংবা 16 ফিট ছিল একটা কিছু, নাহলে ঘোড়া দৌড় কেন উঠবে বলবে। কি করে? 8 ফিট চাওড়া আছে উপরে এখন, আর 8 ফিট চাওড়া আছে। আচ্ছা, আর এই যে রাজবাড়ি পরীক্ষা, হ্যাঁ। এই যে রাস্তা ধারে যে দেখলেন, ওরা তখন নৌকাতে যাতায়াত করতেন, তখন এরকম গাড়ি ঘোড়া ছিল না। এই নৌকাতে এসে আবার জাল লবি, এখান থেকে নৌকা হতো, এটা জাহাজ ঘাটাতো, নিচে থেকে গেল। এইবার ভাগীরথী নদীর হয়তো ছিল, কিংবা পদ্মাই হয়তো কাছে ছিল, আজ থেকে 500 কি 1000 বছর আগে। এটা বন্দরের মতো। হ্যাঁ, আর এটা রাজার বাড়িটা কতলা? উপরটা দেখা যাচ্ছে কতলা? কতলা আমরা তো চোখেই দেখিনি। না, নিচে আরো তো আছে নিশ্চয়ই। নিচে ভিত আছে, ঘন। আর উপরে পোর্শন কিছু নেই, উপরে পোষণ আগেই ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে, নিচে ভিত আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু বলুন না। নন্দ সরকার। নন্দ সরকার, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, নমস্কার। নমস্কার। 22 গজি পাঁচিলের আর একটা অংশ, অন্য দিকটা পুরো এই পাঁচিল দিয়ে রাজার বাড়ি ঘেরা থাকতো, কিন্তু বর্তমানে অনেক জায়গায় ভেঙে গেছে। আর এই পাশে এই যে পরীক্ষা আছে, এগুলো সবই সিকিউরিটি বা প্রতিরক্ষার জন্য রাজাবাড়ির। মালদা জেলার গৌড়ে অবস্থিত ঘুমটি দরওয়াজা হল 1512 সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নির্মিত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। বাংলা সালতানাতের সাবেক রাজধানী গৌড় লখনৌতি দুর্গের পূর্ব প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত এই স্থাপত্যটি ইট ও টেরাকোটা দিয়ে তৈরি। এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার এই ইমারতটি চিকা মসজিদের উত্তর পূর্বে অবস্থিত। এখানে একটি সমাধিও আছে। চিকা মসজিদে আমরা এসে পৌঁছলাম। এই দূরে আমবাগানের মধ্যে দিয়ে দূরে দেখা যাচ্ছে চিকা মসজিদ। ওর ভেতরে প্রবেশ করে আমরা দেখব চিকা মসজিদ। এখানে প্রচুর চামচিকে থাকার জন্য একে
সাধারণভাবে অনেকে চিকা মসজিদ নামে ডাকে। আমরা এসেছি চিকা মসজিদে। পশ্চিমবঙ্গের মালদা জেলার গৌড়ে অবস্থিত চিকা মসজিদ 1475 সালে সুলতান ইউসুফ শাহ নির্মাণ করেন। চিকা বা বাদুর আশ্রয় নেয় এর এই নামকরণ। এতে হিন্দু মন্দির স্থাপত্যের মিশ্রণ ও দেবদেবী খোদাই চিত্রে দেখা যায়। এটি একটি একক গম্বুজ বিশিষ্ট ভবন। অনেকে মনে করেন হোসেন শাহের আমলে এটি তার দুই হিন্দু মন্ত্রী রূপ ও সনাতন গোস্বামীর কারাগার হিসেবে ব্যবহৃত হতো। চিকা মসজিদ। এই অংশটা কিছু অংশ ভেঙে গেছে, আর এই অংশটা সংরক্ষিত। জায়গাটি খুব সুন্দর, এলে সবারই খুব ভালো লাগবে। চিকা মসজিদের ভেতরে গুমটি গেট। গুমটি দরওয়াজা হলো পশ্চিমবঙ্গের মালদা জেলার প্রাচীন ঐতিহাসিক শহর গৌড়ের একটি অন্যতম বিখ্যাত সুলতানি আমলের প্রবেশদ্বার। এটি তৎকালীন বাংলার সুলতানি রাজধানী গৌড় লখনৌতি দুর্গের পূর্ব দিকের প্রধান তোরণদ্বার বা প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হতো। চিকা মসজিদের ভেতরে উপর থেকে গুমটি গেট এবং চিকা মসজিদ ওই দূরে দেখা যাচ্ছে, তার ভেতরে যে পার্ক সেটাও দেখা যাচ্ছে, আর দূরে এই চিকা মসজিদ। চামকাঠি মসজিদ। চামকাঠি মসজিদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার গৌড় এলাকায় অবস্থিত। চামকাঠি মসজিদের ভিতরটি পুরো ইট দিয়ে তৈরি। এই গম্বুজটা এটি নির্মিত হয় 1475 সালের সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে। একটিমাত্র গম্বুজ বিশিষ্ট এই প্রাচীন ইমারতটি তার সূক্ষ্ম টেরাকোটা অলঙ্করণ এবং অনন্য স্থাপত্যশৈলীর জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বেলা গড়িয়ে গেছে, এবার দুপুরের খাবার খেতে হবে। আমরা মালদার গৌড়ে একটা প্রাইস হোটেলে খাচ্ছি। কত রকমের খাবার দিয়েছে। ভাত আছে, এখানে আলু পটলের একটা তরকারি আছে, শাক আছে, ডাল আছে, বাঁধাকপি আছে, তারপরে পেঁপে আছে, পেঁপের তরকারি, তারপরে পেঁয়াজ, আলু, তারপরে পকোড়া আছে, এর সঙ্গে মাছ দেবে পরে। আমরা এটা খাচ্ছি, আমরা সবাই মিলেই খাচ্ছি। এই যে আমাদের টোটো ভাই, আর এদিকে অঙ্গনা, এদিকে প্রশান্তদা সব কিছু খাবে না, যেটা খাবে পরে দেবে, মানে তৈরি করে দেবে বলে এখনও তাকে দেয়নি। আমরা এখন এসেছি আদিনা মসজিদে। আদিনা মসজিদের ভেতরে ছবি তোলা যাবে না, বাইরে থেকে আদিনা মসজিদের ছবি দেখে নিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় পান্ডুয়ায় অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আদিনা মসজিদ। 1373 সালে বাংলার সুলতান সিকান্দার শাহ এটি নির্মাণ করেন। সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি এই মসজিদটি একসময় সমগ্র ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত ছিল। এটি মূলত আয়তাকার ও উন্মুক্ত প্রাঙ্গণ বিশিষ্ট। এর নির্মাণে স্থানীয় বাংলা, আরবি, ফার্সি এবং বাইজেন্টাইন স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। মসজিদের ভেতরেই এর নির্মাতা সুলতান সিকান্দার শাহের সমাধি রয়েছে।
কাছে রেখে চলে এসো। ব্যাগ আর এই রেখে চলে এসো। এই সামনে কিছু দোকানপাট আছে, এখানে লোকে খাওয়া দাওয়া করে। এবার আমরা সাতঘড়া বা 27 ঘড়ায় চলে এলাম। সাতঘড়া ধ্বংসস্তূপ মালদায়। মালদার হবিপুর ব্লকের জগজীবনপুর পাল সম্রাট মহেন্দ্র পালের সময়কালের নবম শতাব্দীর একটি বৌদ্ধ বিহার, নন্দ দীর্ঘিকা উদ্রাঙ্গ মহাবিহার ধ্বংসাবশেষ রয়েছে। এখানে পুরাতাত্ত্বিক খনন কার্যের ফলে বিভিন্ন স্থাপত্য, কক্ষ, কূপ এবং প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে। সাতঘড়া বা 27 ঘড়া এই ধ্বংসস্তূপ ছিল, এটাকে আস্তে আস্তে, এটি সাতঘড়ার একটি ঘড়া। এই ঘড়া মধ্যে জল ঢালা হয় এবং তারপরে ওই আগের যে জায়গাগুলো দেখে এলাম ওইখানে জলটা চলে যায়। এখানে রানী মহল ওই জল দিয়ে চান করতে পারে আর কি। এটা অটোমেটিক কায়দায় যাতে এই জলটা পাওয়া যায় সেইভাবে ব্যবস্থা করা আছে, হচ্ছে মানে ছিল আর কি। এখন আবার এটা রেস্টোর করা হচ্ছে। এই ভিডিওর প্রায় সমস্ত তথ্যগুলি ওই দিক দিয়েও জল ঢালে। স্থানীয় মানুষের কাছ থেকে শোনা, তাই তথ্যগুলো অবশ্যই যাচাই করে নেবেন। এই আকবর দা বা আকবর সরকার দা একটা কাজ করছে, যে উনি এখানে ঘোড়া বা সাতঘড়া, এটা সাতঘড়া, যে এই যে রেস্টোরেশনের যে কাজ হচ্ছে এইটা, এরা এই যে মিস্ত্রি এরাই জানেন, নতুন মিস্ত্রিরা এই কাজ করতে পারবে না। এই যে দেখুন, এই যে মশলা, এই জাতীয় মশলা এরা তৈরি করতে পারেন, এরা জানেন এখনও এই কাজগুলো, কিন্তু বর্তমান যারা মিস্ত্রি তারা এই কাজটা করতে পারেন। দাদা, এটা আপনারা কতদিন করছেন এই কাজ? ধরেন এই কাজ অনেক দিন ধরেই করছি। এই যে বংশগত, বংশগত বলতে গেলে না, এখনও কি এই কাজ পাওয়া যায়? হ্যাঁ, এখনও আপনারা প্রতি মাসে কাজ সবসময় পান? কোথায় কোথায় করেন এই কাজগুলো? এই তো মালদা হয়, এই তো জগজীবনপুর করলাম, এই কাজই করলাম, হুম এখানে করছি। হুম তারপরে ইয়াতে করেছি ওই কারেন্সি বিল্ডিং, আচ্ছা ম্যাটকাপ, আচ্ছা আচ্ছা ভিক্টোরিয়া, আচ্ছা আচ্ছা হেস্টিং বিল্ডিং। ও সব এইসব কাজ করেছেন আপনারা? মানে এগুলো পুরাতাত্ত্বিক যেসব কাজগুলো হয় সবই আপনারাই করেন? 26 মন্দির, খর্দা। কেন এই কাজ, এই জিনিস নতুন লোক, নতুন মিস্ত্রি, সিমেন্ট বালির যারা কাজ করে পারবে না। খর্দায় 26 মন্দিরে এই করা আছে। এই যে মটরটা বা মশলাটা আপনারা মেখেছেন, হ্যাঁ। এটা কি কি দিয়েছেন এতে? এতে আছে গুড় আছে, হ্যাঁ খয়ের, হ্যাঁ মেথি, হ্যাঁ ওই তুতিয়া। আচ্ছা, হ্যাঁ, এই সব দিয়ে মেখেছেন? এ তো এই তৈরি করতেও তো অনেক সময় হ্যাঁ, লাগে। হ্যাঁ, তৈরি করতে সময় লাগে এবং চালতে হয় পান্না, পানিতে চালতে হয়। আচ্ছা 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 এটা পান্না তৈরি করতে হয়। আচ্ছা 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 এটা সুরকি দেওয়া হবে না, তাহলে তো শুধু ওই হ্যাঁ, খড়খড় খড়খড় না না, করবে। শুধু না, শুকিয়ে হ্যাঁ, তো হবে। হবে না। হ্যাঁ হ্যাঁ, একে তৈরি করতে হয়। হ্যাঁ। দাদা, আরেকবার আপনার নামটা একটু বলুন। আকবর সরকার। আকবর সরকার। রেস্টোরেশনের কাজ হচ্ছে। আর দাদা, আপনার ফোন নম্বরটা একটু বলুন না। 76 02 87 28 70। বাহ, এই নাম্বারটা অনেকের পুরাতত্ত্ব যারা কাজ করে তাদের অনেকের প্রয়োজন হতে পারে, সে এই নাম্বারটা থাকলে সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা আকবর দা, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা এটা হয়তো ইউটিউবে দেবো, এটা আপনার থাকবে। গোটা দেশের মানুষ জানতে পারবে। আপনি যে কাজটা করছেন এটা খুব একটা বড় কাজ করছেন, আচ্ছা, জানবেন, কারণ এটা সবাই জানে, যে কাজ সবাই জানেন না সবাই, সবাই সেই কারণে মহান কাজ। তারপরে ইতিহাসকে ধরে রাখে। হ্যাঁ, ইতিহাসকে ধরে রাখছেন, খুব বড় কাজ। অনেক ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, আচ্ছা, পেছনে মালদার একলাখি সমাধিসৌধ। একলাখি সমাধিসৌধ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়ায় অবস্থিত একটি সমাধিসৌধ। এটি 1425 সালের দিকে নির্মিত হয়েছিল। এটিতে 3টি সমাধি রয়েছে,
সম্ভবত রাজা গণেশের পুত্র সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহ, তার স্ত্রী এবং পুত্র শামসুদ্দিন আহমদ শাহ। কিন্তু শনাক্তকরণ নিয়ে বিতর্ক রয়েছে। কাঠামোটি একটি ঢালু ছাদ সহ একটি গ্রামের কুঁড়ে ঘরে চিত্রিত করে এবং বাংলার সালতানাতের সময় নির্মিত অন্যান্য বিভিন্ন ভবনের নমুনা হিসেবে কাজ করে। একলাখি সমাধিসৌধের প্রাঙ্গণেই এই মসজিদ। এটা হচ্ছে কুতুবশাহী মসজিদ। কুতুবশাহী মসজিদ বলতে মূলত ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলোকে বোঝায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গের মালদহের গৌড় পান্ডুয়ার কুতুবশাহী মসজিদ এবং কিশোরগঞ্জের অষ্টগ্রামের কুতুবশাহী মসজিদ। এছাড়া ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদেও একই নামের ঐতিহাসিক মসজিদ রয়েছে। বিকেল হয়েছে, সূর্য অস্তাচলে। আমরা সাক্ষী হয়ে রইলাম এই কুতুবশাহী মসজিদে, এই অপরূপ দৃশ্যের। এই মসজিদ আগে দেখলাম একলাখি মসজিদ, তারপরে একলাখি মসজিদের ভেতরে ঢুকে এটা হচ্ছে কুতুবশাহী মসজিদ। পশ্চিমবঙ্গের মালদা জেলার হজরত পান্ডুয়ায় অবস্থিত এটি। 1583 সালে নূর কুতুব উল আলমের উত্তরাধিকারী কর্তৃক নির্মিত এই মসজিদটি স্থানীয়ভাবে ছোট সোনা মসজিদ নামেও পরিচিত। মালদার ঐতিহাসিক স্থানগুলির ভ্রমণ বৃত্তান্ত এখানে শেষ করলাম। ভালো লাগলে এই চ্যানেলটিকে বেল আইকন টিপে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ করলাম। নমস্কার। আমরা মালদা ঘুরতে এসে মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেসে এসেছিলাম এবং এই মালদা টাউন স্টেশন থেকেই আমরা গৌড় এক্সপ্রেসে শিয়ালদা ফিরব।